আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন সংগ্রামের হুঁশিয়ারি ডাক্তার শফিকুর রহমানের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেবে জামায়াত ইসলাম। এবং মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র শিল্প এবং অতি ক্ষুদ্র ব্যবসা। উদ্যোক্তাদের মতে চলমান পরিস্থিতির উন্নতি না হলে সিএসএমই ব্যবসায় চ্যালেঞ্জ আরও বাড়বে। কম সুদের ঋণ প্রাপ্তি ও বিশেষায়িত তহবিল গঠনের মাধ্যমে এই খাতে গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর হাজীপাড়ায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, নানা পণ্যের পসরা নিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানি। নেই ক্রেতার উপস্থিতি, যাও বা দু একজন আসছেন, পণ্য না কিনেই চলে যাচ্ছেন। ব্র্যান্ডের শোরুমগুলোতে এমন চিত্র নিত্যদিনের। উদ্যোক্তারা বলছেন, করোনার পর কিছুটা ঘুরে দাঁড়াতে পারলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কমছে ক্রেতা, বাড়ছে ব্যবসার খরচ। এ নিয়ে উদ্বিগ্ন সিএসএমই খাতের উদ্যোক্তারা। তাদের মতে বিক্রি না বাড়লে পিছিয়ে পড়বে ব্যবসা ও কর্মসংস্থান। কাস্টমার আসতো, আমরাও সেল করে খুবই স্যাটিসফাই হতাম, কাস্টমারও স্যাটিসফাই হতো, কিন্তু আমরা ওরকমভাবে এখন সেল করতে পারতেছি না। কাস্টমার তেমন ফিডব্যাক পাচ্ছি না। আমাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, এভরিথিং যে খরচটা এগুলো কাভার দিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। পারচেজিং পাওয়ার অনেক কমে গেছে মানুষের একটা অস্থিরতার ভিতর আছে, আসলে কি হবে। সামনে রমজান আছে, সবাই কেনাকাটা করে, আমরা ওইটার জন্যই বসে আছি। রেট অফ ইন্টারেস্ট যাতে কম হয়, ফান্ড যদি পাই আমরা চেষ্টা করব বিজনেসটাকে আবার ঘোড়ায় নিয়ে আসতে আগের জায়গায়। দেশ জুড়ে সিএসএমই খাতে কর্মসংস্থানের হার 85%, যেখানে জিডিপিতে যায় 30%-এরও বেশি। মোট রপ্তানিতেও এ খাতের ভূমিকা বাড়ছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি চাঙ্গা রাখতে সচল রাখতে হবে সিএসএমইর সব ব্যবসা। প্রয়োজনে এসব উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থায়নের পরামর্শ দিয়েছেন তারা। এরা ছোট লোন না দিয়ে বড় লোনের ফাইল হ্যান্ডেল করতে যদি আরাম পায়, সেটাকে খুব গুরুত্ব দেয়। কৃষি লোনের ক্ষেত্রে কিছুটা ইজি করা হয়েছে, এনজিও থ্রুতে করতে পারে, কিন্তু এসএমই সিএমএসএমইর জন্য তো অন্য কোনো এজেন্ট নাই। কিন্তু সেই জায়গায় আপনি দেখেন যে পরিষ্কারভাবে সারপ্লাস যেখান থেকে ডিপোজিট আসে সেই জায়গায় কিন্তু এসএমই লোনের প্রয়োজন বেশি। আমার মনে হয় এই বিষয়টার প্রতি আরও বেশি গুরুত্ব, এবং ওই এগ্রিকালচারের বছরের প্রথম টার্গেটের মতো এসএমইতে একটা টার্গেট দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। রমজানে সিএসএমইর ব্যবসায় বিক্রি বাড়বে জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। নইলে ব্যবসা গুটিয়ে নিতে পারেন অনেকেই, এমন আশঙ্কাও করেছেন কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ আজ। এর মাধ্যমে সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐকমত্য পৌঁছাতে চায় সরকার। আজ বিকেল 3টায় বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, এমন পদক্ষেপ নিতে হবে যেন নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অন্যদিকে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। আমাদের সবার সমান অধিকার। দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কয়েক দফা সংলাপে বসে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সাথে। এবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ। প্রধান উপদেষ্টা নিজেই এই কমিশনের প্রধান। তার নেতৃত্বে কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের শরিকদের সাথে সংলাপে বসবেন। শনিবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সংস্কারগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি, কারণ সেটা আমাদের এই দায়িত্ব দেয়া হয়নি। এই দায়িত্ব
রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট আলোচনা করবেন। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে। এরই মধ্যে ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখন এসব সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য কতটা প্রতিষ্ঠিত হবে সেটাই দেখার বিষয়। আমরা প্রতিবার এই কথাটা শুনতে পাই, শুধু আমরা নয়, প্রত্যেকেই। অতীতে এরকম সংস্কারের চেষ্টা হয়েছে, সংশোধনের কথা হয়েছে, ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলের। 1990 সালের কথা আপনারা বলেন, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে 1400 মানুষ প্রাণ দিয়েছেন 2-2.5 সপ্তাহের মধ্যে? বাংলাদেশের ইতিহাসে কি এই অবস্থা আছে যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত একজন শাসক সমস্ত রকম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মানবাধিকার শুধু লঙ্ঘন করেছেন তা না, মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত থেকেছে? এরপরে আমরা কি 90-এর সাথেই তুলনা করব? রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সংলাপ ইস্যুতে বলেন, ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকাতে হবে। সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আরেক অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মধ্যে নানা বিভাজন তৈরি করে শোষণ করেছিল আওয়ামী লীগ। সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের গুরুত্ব তুলে ধরেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলা শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ইসলামী আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত ইসলামী। জামায়াতের নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মুসলে উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সরকারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যান্যরা। আমরা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত প্রশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরের বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করে গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দেবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্ম কর্ম পালন করবে, কিন্তু তার জন্য কেউ হস্তক্ষেপ করা সাহস করবে। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এই পর্বেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামী শিক্ষা, দাওয়াত ও তাবলিগের মেহনত এবং বিশেষ বয়ান শুনতে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত ৪৯ দেশের প্রায় ১৫০০ বিদেশি মেহমান এসেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন মাওলানা সাদ অনুসারী তাবলিগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। আজ বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার মূল কার্যক্রম সুশৃঙ্খলভাবেই পরিচালিত হচ্ছে। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ইজতেমার প্রথম দিনটি শবে বরাত হওয়ায় রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন টঙ্গীর তুরাগ তীরে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জি শান্তা, আপনি যেমনটা বলছিলেন যে এবারেই প্রথম ইজতেমার ইতিহাসে শবে বরাত পায় ধর্মপ্রাণ মুসল্লিরা। এটা আসলেই একটা বিশেষ একটা দিন। আপনারা জানেন যে শবে বরাত আমাদের ইসলাম ধর্মের জন্য একটা বিশেষ দিন। আমরা সারা রাত সেখানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। ঠিক একই চিত্র কিন্তু আমরা
দেখেছি এই ইজতেমার ময়দানে সারা রাত ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। যেহেতু এবারই প্রথম শবে বরাত পেয়েছে, সে কারণে একটা উচ্ছ্বাস ছিল তাদের মধ্যে। এবং একই সাথে আমরা যেহেতু এবারই প্রথমবারের মতো তৃতীয় ধাপে ইজতেমা হচ্ছে, দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপে ইজতেমার আজকে দ্বিতীয় দিন। এমন একটা অবস্থায় আমরা ইজতেমা বলতে আগে যে একটা রমরমা একটা ব্যাপার ছিল, মানুষের ঢল ছিল, সেই মানুষের ঢল হয়তো বা নেই, কিন্তু মোটামুটি বলা যায় যে সুশৃঙ্খলভাবেই ইজতেমার কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা এখন বয়ান শুনছেন, তারা কথা শুনছেন, তারা এখন তালিমেও অংশ নিচ্ছেন অনেকেই। তবে আজকে বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, মাওলানা সাদের ছোট ছেলে। তিনি দিল্লি থেকে এসেছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা ব্যাপক দেখেছি এবং আর কিছুক্ষণ পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে একটি ব্রিফিং আছে, আমরা সেখানেও অংশ নিব এবং আমরা হয়তো বা আপনাদের মাধ্যমে সবশেষ জানিয়ে দিব আমাদের দর্শকদের। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ব্রিফিংটা আছে সেখান থেকে সব তথ্য জানিয়ে দিব। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এবারের ইজতেমায় যে বিদেশি মেহমানরা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন, এমনটাই জানিয়েছেন এখানকার যে মিডিয়া সমন্বয়ক, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এবং একই সাথে তাদের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন তারা এরকম ইজতেমাটা আসলে দিন শেষে চান না। তারা আসলে চান যে ইজতেমার সেই হারিয়ে যাওয়া যে চিরচেনা রূপ, একটা ইজতেমা হতো, সেই ইজতেমায় সবাই আসতো, সবাই অংশ নিত, এরকম ধাপে ধাপে ভাগে ভাগে ইজতেমা হওয়ায় এর গুরুত্বটা কিছুটা কমছে বলেও আমাদেরকে অনেকেই জানিয়েছেন। ইজতেমা শান্তা দিনভর আছি আজকে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমায়। আমরা হয়তো বাকি খবর দর্শকদের পরবর্তীতে জানিয়ে দিব। মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতভর মসজিদে চলে ইবাদত বন্দেগী। নিজের ও দেশের মঙ্গলের জন্য দোয়া করেন তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। কথায় আছে, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। মহান আল্লাহর নৈকট্য লাভের বিশ্বাসে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। শবে বরাত বা লাইলাতুল বরাতকে বলা হয় সৌভাগ্যের রজনী, যা মুসলমানদের কাছে বিশেষ এক অফারের রাত। হাদিসে আছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ বান্দার জন্য বিশেষ দৃষ্টি রাখেন। ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন, রহমত বরকত চাইলে 2 হাত ভরে দেন। তবে মুনাফিক ও মুশরিকদের জন্য অনুকম্পা করেন না সৃষ্টিকর্তা। আল্লাহর রাস্তায় আসতেছি, যেমন আমরাও ছবি তুলতেছি, অনেকে এমনও ছবির মাধ্যমে অনেকে উৎসাহিত পাবে যে ওই বন্ধুর কাছে আমরাও যাই। এবারে বন্দি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, গুনাহ মাফ চাওয়া। অনেক ক্লাম্প দোয়া হয়েছে, আমাদের লেগে দোয়া করছে, আমরাও সবাই তাদের জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছি ইনশাআল্লাহ। রাতভর মসজিদে নফল ইবাদত করেন মুসল্লিরা। নিজের ও দেশের জন্য প্রার্থনা করেন তারা। তবে ফরজ পালন না করে কিংবা আল্লাহর বিধান না মেনে শুধু পাবার আশায় শবে বরাতের ইবাদত করলে লাভ হবে না বলে জানান আলেমরা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু এই রাত্রে বরকতের আশায় সারা রাত জাগনা থাকলো, তাহলে তার কোনোই লাভ হইল না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলার বিশেষ রজনীগুলোতে সে আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে যাবে, তাহলে এই রাতের পরিপূর্ণ ফজিলত বরকত পাওয়া যাবে। আমরা খুবই খারাপ সমস্যায় দীর্ঘদিন কাটাইছি, এখন আমরা সবাই দোয়া করি এই দেশটা যেন খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায় উন্নয়নের সাথে। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনে বার্তা নিয়ে আসে। এখান থেকেই রোজার প্রস্তুতি শুরু হয়ে যায়। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার তারা জায়গায় যা মানুষকে হেদায়েতের পথে আনে বলে মনে করছেন মুসল্লিরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় 2 মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সজীব আহমেদ নামে একজনের মৃত্যু হয়। নিহত সজীব মাগুরার একটি ইটভাটার ম্যানেজার ছিলেন। অন্যদিকে মাগুরা বাস টার্মিনালের সামনে রাস্তা পার হবার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল মতিয়ার রহমান নামে এক কাঠ ব্যবসায়ীকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় মাগুরা 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেরপুরে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন 9 কৃষক। 50 টাকার টিকিট নিয়ে ফুলপ্রেমীরা সূর্যমুখী খেতে প্রবেশ করে মেতে উঠেছেন আনন্দে। সূর্যমুখীর আবাদে এলাকাটি কৃষি পর্যটনে পরিণত হয়েছে বলে মনে করছেন জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তারা। শেরপুর থেকে মোহাম্মদ আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। হাজার হাজার সূর্যমুখী ফুটে আছে বাগানে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগানটি এক নজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। ফুলের সমারোহে বদলে গেছে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ। নয়নাভিরাম এই দৃশ্য উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢল নামে দর্শনার্থীদের। মাথাপিছু 50 টাকা টিকিটে আয় হচ্ছে ভালোই। ফুলের আবাদ আরো কিছু তাহলে আমাদের অনুভব করা খুব সুন্দর লাগবো। আমরা কোথাও যাব না, গাছ যাওয়ার লাগে অবগাছ যাওয়ার লাগে, ওখানে যাওয়া প্রয়োজন পড়বে না। শেরপুরের মাটি সূর্যমুখী চাষের বেশ উপযোগী হওয়ায় বৃদ্ধি পাচ্ছে এর আবাদ। দর্শনার্থীদের সামাল দিতে ক্ষেতের চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে নিরাপত্তা কর্মী। আগে তো কখনো দেখিনি, এটা নতুন জিনিস, প্রতি বছর দেখলে অনেক ভালো লাগে। ছবি টবি তুললাম, ভালো লাগলো। সবাই মিলে প্রথমে মোবাইলে দেখছি, দেখার পরে তো আমার বান্ধবীকে বলছি যে চল আমার ঘুরে যেতেই হবে। সব ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে আসছি, আসার পর এখানে 50 টাকা টিকিট নিল। শেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখীকে কৃষকের কাছে পরিচিত করতে উদ্যোগ নিয়েছেন তারা। সূর্যমুখী তেলটা দেখা গেছে যে আমাদের সরিষার চাইতে উৎপাদনও বেশি হয় হেক্টর প্রতি, এবং সূর্যমুখী তেলে আমাদের লিনোলিক অ্যাসিড থাকাতে আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের হার্টের জন্য উপকারী। সরকারি সহায়তায় প্রদর্শনী প্লট করা হয়েছে প্রায় 4.5 একর। এটি আমার মনে হয়েছে যে এটা একটা ভীষণ লাভ করে একটা ফসল, অন্যান্য ফসলের তুলনায় এটাতে অনেক লাভবান হবে আমাদের কৃষক। কৃষি প্রধান জেলা শেরপুরে সরকারি সহায়তায় সূর্যমুখী আবাদের প্রদর্শনী প্লট করা হয়েছে প্রায় 4.5 একর জমিতে। অন্যান্য ফসলের তুলনায় এই চাষ লাভজনক হওয়ায় পর্যটন শিল্পেও সম্ভাবনার পথ খুলে দেবে সূর্যমুখী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে 3 বছর ধরে চলা যুদ্ধ কিভাবে বন্ধ হবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে আলোচনা করে ইউক্রেন যখন একটি সমঝোতার জায়গা পৌঁছাতে পারবে তখনই এই আলোচনা হবে বলে জানান তিনি। জেলেনস্কি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সঙ্গে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত। স্থানীয় সময় বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার লক্ষ্য বলে জানান ট্রাম্প। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের পর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পের এই ধরনের একতরফা কূটনৈতিক পদক্ষেপকে কিয়েভের কর্মকর্তারা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করার শামিল বলে মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বাড়বে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পর সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। এরদোয়ান বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। এমনকি মুসলিম বিশ্ব এখনও এই বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি বলেও আশা করেন এরদোয়ান।
মেক্সিকোতে ভ্যালেন্টাইন্স ডের আগে গণবিয়ের আয়োজন করা হয়। 100-এর বেশি প্রেমী যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। প্রায় 1000 দম্পতি এই অনুষ্ঠানে অংশ নেন, আর কনের সাজসজ্জার দায়িত্ব নেয় স্থানীয় পৌরসভা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চরম সংকটে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনার তাগিদ বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন সংগ্রামের হুঁশিয়ারি ডাক্তার শফিকুর রহমানের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেবে জামায়াত ইসলাম। এবং মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।